স্বাগতম আপনারা সবাইকে আমাদের এই বিশেষ অনুষ্ঠানে, যেখানে আমরা আজ আলোচনা করব ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ এবং সবচেয়ে বিতর্কিত ক্লাসিক উপন্যাসগুলোর একটি নিয়ে। এই উপন্যাসটির নাম ওয়াইজিং হেইট, বা বাংলায় যাকে আমরা ওয়েদারবি হাউস বা ঘূর্ণিঝড়ের উচ্ছ্বাস হিসেবে চিনি। এই উপন্যাসটি লিখেছেন এমিলি ব্রন্টে, একজন সাচ অ্যান এনিগম্যাটিক রাইটার হুজ লাইফ রিমেইনস শ্রিউড ইন মাইস্টারি। কিন্তু তার এই একটি গ্রন্থই সমগ্র সাহিত্য জগৎকে দখল করে নিয়েছিল এবং আজও তা করছে। আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা এই উপন্যাসটির প্রতিটি অধ্যায়, প্রতিটি চরিত্রের মানসিকতা এবং এর পেছনের গভীর মনস্তাত্ত্বিক ও দার্শনিক তাৎপর্যগুলো খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করব। এই বিশ্লেষণটি হবে মাত্র 10,000 শব্দের মধ্যে সংক্ষেপিত, কিন্তু এর প্রতিটি শব্দ হবে গুরুত্বপূর্ণ এবং অর্থবহ, যাতে আপনি এই মহাকাব্যিক গল্পের প্রতিটি মোড় বুঝতে পারেন। প্রথমে আসুন এই উপন্যাসের প্রেক্ষাপট এবং এর কাঠামো নিয়ে কিছু কথা বলি। ওয়াইজিং হাউস কোনো সাধারণ রোমান্টিক গল্প নয়। এটি একটি জটিল নারেটিভ স্ট্রাকচার ব্যবহার করে লেখা হয়েছে, যেখানে গল্প বলার ধরন অনেকটা রুশ ম্যাট্রিয়স্কা ডল বা পুতুলের মতো। একের পর এক গল্পকার এই গল্পটি বলে যান এবং শ্রোতা হিসেবে আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ঘটনাগুলো উপলব্ধি করি। এই উপন্যাসের প্রধান গল্পকার হলেন এডগার লিন্টন এবং তার মেয়ে ক্যাথারিন লিন্টন, কিন্তু গল্পটির আসল শুরু হয় নেলি ডিনের মাধ্যমে, যিনি ওয়েদারবি হাউসের একজন সেবিকা এবং বিশ্বস্ত পরিবারের সদস্য হিসেবে সকল গোপনীয়তার সাক্ষী। এডগার লিন্টন নামে একজন পর্যবেক্ষক ও গল্পের কিছু অংশ তুলে ধরেন, যিনি যখন ওয়েদারবি হাউসে আশ্রয় নেন, তখন তিনি ওই বাড়ির অস্থির পরিবেশ এবং হিথক্লিফের কঠোর আচরণ দেখে মুগ্ধ ও ভীত দুটোই হন। এই কাঠামোটি পাঠক বা শ্রোতাকে ঘটনাগুলোকে সরাসরি না দেখিয়ে বিভিন্ন মানুষের চোখে সেই ঘটনাগুলো কেমন ফুটে উঠেছে তা বুঝতে সাহায্য করে। এটি একটি বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি তৈরি করে, যেখানে সত্যের কোনো একটি নির্দিষ্ট রূপ নেই, বরং সত্য হল বিভিন্ন দৃষ্টিকোণের সমষ্টি। এখন উপন্যাসটির প্রধান চরিত্রদের নিয়ে কথা বলার আগে আমাদের অবশ্যই ওয়েদারবি হাউস এবং থার্সক্রফ হাউসের পরিবেশ এবং সামাজিক গঠন সম্পর্কে জানতে হবে। থার্সক্রফ হাউস হল সমৃদ্ধিশালী, শিক্ষিত এবং সভ্যতার প্রতীক। এখানে জীবনযাপন করা সহজ, নিরাপদ এবং সুখের। এখানে লিন্টন পরিবারের সদস্যরা এডগার, ইজাবেলা এবং ক্যাথারিন কনিষ্ঠ একটি সুশৃঙ্খল এবং উচ্চবিত্ত জীবন যাপন করেন। অন্যদিকে ওয়েদারবি হাউস হল প্রাকৃতিক বিপর্যয়, খরা, ঝড় এবং কঠোর আবহাওয়ার প্রতীক। এখানে থাকেন হাসকার্ল এবং তার বাবা অগ্নিশান্ত হাইটন। এদের জীবনযাপন হল কঠোর, নির্মম এবং প্রাচীন নিয়মের দ্বারা পরিচালিত। এই দুটি পরিবারের মধ্যে সংঘর্ষই হল এই উপন্যাসের মূল চালিকাশক্তি। হিথক্লিফ হাইটন হল এই উপন্যাসের সবচেয়ে জটিল এবং আকর্ষণীয় চরিত্র। তাকে অনেক সময় একজন খলনায়ক হিসেবে দেখা হয়, কিন্তু তিনি আসলে কোনো সাধারণ খলনায়ক নন। তিনি হলেন ক্ষতিগ্রস্ত শিশুর রূপ, যাকে তার বাবা মৃত্যুর পরে বঞ্চিত করেছিলেন এবং যাকে হাসকার্ল নামে একজন কুৎসিত এবং অশিক্ষিত ব্যক্তি অপমানিত করেছিলেন। হিথক্লিফের চরিত্রটি হল প্রেম ও ঘৃণার সংমিশ্রণ। তিনি ক্যাথারিনকে ভালোবাসেন, কিন্তু ক্যাথারিনের তার মর্যাদাহীন অবস্থানের কারণে তাকে ত্যাগ করার সিদ্ধান্ত তার মনে তীব্র ক্ষোভ এবং পুনশ্চ নেওয়ার ইচ্ছা জাগা। তিনি ক্যাথারিনকে ত্যাগ করেননি, বরং তিনি ক্যাথারিনের মর্যাদাকে ত্যাগ করেছিলেন, কারণ তিনি জানতেন না যে ক্যাথারিন তাকে ছাড়া বেঁচে থাকতে পারবেন না। ক্যাথারিন এনথ্রো হল আরেকটি অত্যন্ত জটিল চরিত্র। তিনি সুন্দর, বুদ্ধিমত্তাশালী এবং স্বাধীনচেতা। কিন্তু তার মধ্যে একটি গভীর সংঘর্ষ রয়েছে। তিনি হিথক্লিফকে তার আত্মার অংশ হিসেবে মনে করেন, কিন্তু তিনি এডগার লিন্টনকে বিয়ে করতে চান কারণ এডগার সমৃদ্ধিশালী এবং তার মর্যাদা বাড়াবে। ক্যাথারিনের এই বিভক্ত স্বভাবই তার এবং অন্যদের জন্য দুর্ভোগের কারণ হয়। তিনি নিজেকে ভালোবাসেন, কিন্তু তিনি জানেন না যে তিনি কি চান। তার বিখ্যাত উক্তি, আমি হিথক্লিফ, এটি একটি গভীর আধ্যাত্মিক সংযোগকে নির্দেশ করে, যা সামাজিক নিয়ম বা সম্পদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু তিনি এই সংযোগকে বজায় রাখতে পারেননি, কারণ তিনি সামাজিক মর্যাদাকে দিয়েছিলেন। এডগার লিন্টন হলেন একজন কোমল হৃদয় এবং শব্দ যুবক। তিনি ক্যাথারিনকে ভালোবাসেন, কিন্তু তিনি হিথক্লিফের মতো তীব্র বা দারুণ প্রেমের অনুভূতি রাখেন না। তার প্রেমটি স্থিতিশীল এবং নিরাপদ। কিন্তু তিনি হিথক্লিফের বিরোধিতা করার চেষ্টা করেন, যা শেষ পর্যন্ত তার পরিবারের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়ায়। ইজাবেলা লিন্টন হলেন এডগারের বোন, যিনি হিথক্লিফকে মুগ্ধ হন এবং তাকে বিয়ে করেন, কিন্তু পরে তিনি বুঝতে পারেন যে তিনি একটি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। তার অভিজ্ঞতাটি হিথক্লিফের প্রতি মানুষের কিভাবে বিভ্রান্ত হতে পারে তা দেখায় এবং পরে তিনি তার পুত্র হিথক্লিফ লিন্টন এবং ক্যাথারিনের কন্যা ক্যাথারিন লিন্টনকে নিয়ে আরেকটি প্রজন্মের সংঘাতের সূচনা করেন। নেলি ডিন হলেন গল্পের অন্যতম প্রধান চরিত্র এবং তিনি তার বক্তব্য দেন। তিনি একজন সেবিকা, কিন্তু তিনি প্রায়শই তার মালিকদের ব্যাপারে মতামত দেন এবং তার নিজস্ব জীবনের অভিজ্ঞতা দিয়ে গল্পকে প্রভাবিত করেন। নেলি হলেন একজন বাস্তববাদী, কিন্তু তিনিও তার নিজস্ব অহংকার এবং পক্ষপাতিত্বের শিকার হন। তিনি হিথক্লিফকে শাসন করার চেষ্টা করেন, যা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। তার চরিত্রটি আমাদের দেখায় যে কিভাবে একটি সাধারণ মানুষ জটিল মানবিক সম্পর্কে জড়িয়ে পড়তে পারে এবং কিভাবে তার নিজস্ব সিদ্ধান্তগুলো অন্যদের জীবনকে প্রভাবিত করে। উপন্যাসের শুরুতে আমরা হেয়ারিটন ইয়াং নামে একজন যুবকের মাধ্যমে গল্পটি শুরু করি, যিনি ওয়েদারবি হাউসে থাকেন এবং তার দাদা হিথক্লিফের দ্বারা শাসিত হন। হেয়ারিটন হল হিথক্লিফের ভাগ্নে, যাকে হিথক্লিফ কঠোরভাবে শাসন করেন, যাতে সে তার মালিকানাধীন সম্পত্তির অধিকারী হওয়ার আগেই শিখে যায় যে কেউ হিথক্লিফের আদেশ অমান্য করতে পারবে না। এই দৃশ্যটি পাঠককে হিথক্লিফের কঠোর এবং নিষ্ঠুর প্রকৃতির একটি প্রাথমিক ধারণা দেয়া। কিন্তু পরে আমরা জানতে পারি যে হেয়ারিটন আসলে হিথক্লিফের মায়ের ভাইদের সন্তান এবং হিথক্লিফ তাকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করছেন। গল্পের কেন্দ্রীয় ঘটনা হল ক্যাথারিন এবং হিথক্লিফের শৈশবের সম্পর্ক।
তারা একসাথে বেড়ে ওঠে এবং তাদের মধ্যে একটি গভীর এবং আন্তরিক বন্ধন গড়ে ওঠে। তারা একসাথে ওয়েদারবি হাউস এবং থার্সক্রফ হাউসের প্রাকৃতিক পরিবেশে বেড়ায় এবং তাদের মধ্যে কোনো সামাজিক বা বর্গের বাধা নেই। তারা প্রকৃতির সাথে একাত্ম বোধ করে এবং তাদের আত্মা প্রকৃতির মতোই মুক্ত এবং অবাধ। কিন্তু যখন ক্যাথারিন থার্সক্রফ হাউসে যান এবং ইজাবেলা এবং এডগারের সাথে পরিচিত হন, তখন তার জীবন পরিবর্তিত হয়। তিনি সমৃদ্ধি এবং সভ্যতার দিকে আকৃষ্ট হন এবং তিনি বুঝতে পারেন যে তিনি হিথক্লিপের মতো অশিক্ষিত এবং দরিদ্র ব্যক্তির সাথে বিয়ে করতে পারবেন না যদি তিনি সামাজিক মর্যাদা চান। ক্যাথারিনের এই সিদ্ধান্তটি হিথক্লিপের কাছে একটি আঘাত হিসেবে আসে। তিনি ক্যাথারিনকে বিয়ে করার চেষ্টা করেন, কিন্তু ক্যাথারিন তাকে প্রত্যাখ্যান করেন এবং বলেন যে তিনি হিথক্লিপকে ভালোবাসেন, কিন্তু তিনি এডগার লিন্টনকে বিয়ে করবেন কারণ এডগার সমৃদ্ধিশালী। এই দৃশ্যটি উপন্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর একটি, কারণ এটি ক্যাথারিনের এবং হিথক্লিপের ভাগ্য নির্ধারণ করে। হিথক্লিপ এই প্রত্যাখ্যানের পরে অদৃশ্য হয়ে যান এবং কয়েক বছর পরে সমৃদ্ধিশালী এবং শিক্ষিত ব্যক্তি হিসেবে ফিরে আসেন। তার উদ্দেশ্য হল ক্যাথারিনকে এবং তার পরিবারকে শাস্তি দেওয়া। হিথক্লিপের ফিরে আসার পরে তিনি ক্যাথারিনকে বিয়ে করার চেষ্টা করেন, কিন্তু ক্যাথারিন ইতিমধ্যে এডগার লিন্টনকে বিয়ে করেছেন। হিথক্লিপ ইজাবেলা লিন্টনকে ফাঁদে ফেলেন এবং তাকে বিয়ে করেন, যাতে তিনি এডগারের সম্পত্তি এবং মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করতে পারেন। তিনি ইজাবেলাকে কঠোরভাবে শাসন করেন এবং তাকে মানসিকভাবে এবং শারীরিকভাবে নির্যাতন করেন। এই সময়কালে ক্যাথারিন তার অবস্থা এবং হিথক্লিপের প্রতি তার অনুভূতির মধ্যে বিভ্রান্তিতে পড়েন। তিনি হিথক্লিপকে দেখতে যান এবং তাদের মধ্যে একটি গভীর এবং বিপজ্জনক সংযোগ পুনরায় জাগ্রত হয়। এই সংযোগটি ক্যাথারিনের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে। ক্যাথারিনের মানসিক অস্থিরতা এবং শারীরিক অসুস্থতা দিন দিন বাড়তে থাকে। তিনি হিথক্লিপের প্রতি তার ভালোবাসা এবং এডগারের প্রতি তার কর্তব্যবোধের মধ্যে আটকে যান। তিনি নিজেকে ধ্বংসের দিকে এগিয়ে যান এবং শেষ পর্যন্ত তিনি মারা যান। তার মৃত্যুর পরে হিথক্লিপ তার মৃতদেহের পাশে বসে থাকেন এবং তার মৃত্যুর জন্য ক্যাথারিনকে দোষারোপ করেন। তিনি ক্যাথারিনের আত্মাকে ওয়েদারবি হাউসের জানলায় আঘাত করার চেষ্টা করেন এবং তিনি বিশ্বাস করেন যে ক্যাথারিনের আত্মা তাকে ছেড়ে যেতে পারবে না। এই দৃশ্যটি উপন্যাসের সবচেয়ে রহস্যময় এবং ভৌতিক অংশগুলোর একটি, যা পাঠককে হিথক্লিপের মানসিক অবস্থার গভীরে যেতে বাধ্য করে। হিথক্লিপের মনস্তত্ত্ব বিশ্লেষণ করলে দেখা যায় যে তিনি আসলে একা এবং নিঃসঙ্গ। তিনি তার বাবার মৃত্যুর পরে বঞ্চিত হয়েছিলেন এবং তিনি বিশ্বাস করেন যে সবাই তাকে ব্যবহার করেছে। তিনি ক্যাথারিনকে ভালোবাসেন, কিন্তু তিনি তাকে আঘাত করেন। তিনি ইজাবেলাকে বিয়ে করেন, কিন্তু তিনি তাকে নির্যাতন করেন। তার এই আচরণটি তার নিজস্ব ব্যথা এবং ক্ষোভের প্রকাশ। তিনি অন্যদের ব্যথিত করেন কারণ তিনি নিজে ব্যথিত। তার এই চক্রবৃত্তি অবশেষে তার নিজের জন্যও ধ্বংসাত্মক হয়। ক্যাথারিনের মৃত্যুর পরে গল্পটি আরেকটি প্রজন্মে চলে যায়। এডগারের কন্যা ক্যাথারিন লিন্টন এবং হিথক্লিপের পুত্র হিথক্লিপ লিন্টন তাদের পিতামাতার মতোই একে অপরের প্রতি আকৃষ্ট হন। কিন্তু এইবারের সম্পর্কটি আরেকটু ভিন্ন। এই যুবক এবং যুবতীরা তাদের পিতামাতার ভুলগুলো থেকে শেখে এবং তারা একটি সুস্থ এবং সমতুল্য সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে। হ্যারিটন এবং ক্যাথারিন লিন্টন তাদের মধ্যে একটি শান্ত এবং স্থিতিশীল বন্ধন গড়ে তোলেন, যা তাদের পিতামাতার দাম্ভিক এবং ধ্বংসাত্মক প্রেমের বিপরীতে দাঁড়ায়। এই দ্বিতীয় প্রজন্মের গল্পটি মূলত একটি পুনর্জন্মের গল্প। এটি দেখায় যে কিভাবে প্রেম এবং ক্ষমা মানুষকে তাদের অতীতের ভার থেকে মুক্ত করতে পারে। হিথক্লিপ শেষ পর্যন্ত বুঝতে পারেন যে তার পুনশ্চ নেওয়ার ইচ্ছা তাকে ধ্বংস করেছে এবং তিনি ক্যাথারিন লিন্টন এবং হ্যারিটনের সুখ দেখে শান্তি পান। তিনি তার মৃত্যুর আগে ক্যাথারিনের আত্মার সাথে শান্তি অর্জন করেন এবং তিনি ওয়েদারবি হাউসের অন্ধকার থেকে বেরিয়ে আসেন। ওয়াইজিং হাউস এর একটি গুরুত্বপূর্ণ বিষয় হল প্রকৃতি এবং পরিবেশের প্রতীকী ব্যবহার। ওয়েদারবি হাউস হল প্রাকৃতিক শক্তির প্রতীক, যা অপ্রত্যাশিত এবং ধ্বংসাত্মক। থার্সক্রফ হাউস হল সভ্যতা এবং নিয়ন্ত্রণের প্রতীক, যা স্থিতিশীল কিন্তু কিছুটা ন্যাট্রাল। এই দুটি পরিবেশের মধ্যে সংঘর্ষই চরিত্রদের মধ্যে সংঘর্ষকে নির্দেশ করে। হিথক্লিপ প্রকৃতির সাথে একাত্ম বোধ করেন কারণ তিনি প্রকৃতির মতোই কঠোর এবং অবাধ। ক্যাথারিনও প্রকৃতির সাথে একাত্ম বোধ করেন, কিন্তু তিনি সভ্যতার দিকেও আকৃষ্ট হন। তার এই বিভক্ত স্বভাবই তার এবং অন্যদের জন্য দুর্ভোগের কারণ হয়। উপন্যাসের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল শ্রম এবং বর্গ। হিথক্লিপ এবং ক্যাথারিন শৈশবে একসাথে খেলে এবং কাজ করে এবং এই সময়ে তাদের মধ্যে কোনো বর্গের বাধা ছিল না। কিন্তু যখন ক্যাথারিন থার্সক্রফ হাউসে যান, তখন তিনি বর্গের বাধাকে স্বীকার করেন এবং তিনি হিথক্লিপকে তার বর্গের বাইরে বলে মনে করেন। এই বর্গের চেতনাই তাদের সম্পর্ককে ভেঙে দেয়। এমিলি ব্রন্টে এই উপন্যাসের মাধ্যমে সমাজের বর্গ ব্যবস্থা এবং তার মানবিক সম্পর্কের উপর প্রভাবের বিরোধিতা করেন। তিনি দেখান যে প্রকৃত ভালোবাসা বর্গ বা সম্পদের উপর নির্ভর করে না, বরং এটি আত্মার সংযোগের উপর নির্ভর করে। হিথক্লিপের চরিত্রটি একটি গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণের প্রয়োজন। তিনি একজন বাইপোলার বা দ্বিমেরু ব্যক্তিত্বের উদাহরণ হতে পারেন, যার মানসিক অবস্থা অত্যন্ত অস্থির। তিনি একবার অত্যন্ত ক্রুদ্ধ এবং নিষ্ঠুর হন এবং পরে তিনি অত্যন্ত দুর্বল এবং ভুক্তভোগী হন। তার এই আচরণটি তার শৈশবের ট্রমা এবং বঞ্চিত অনুভূতির ফল। তিনি তার বাবার মৃত্যুর পরে হাস্কারলের দ্বারা অপমানিত হন এবং তিনি অনুভব করেন যে তিনি কেউ নন। এই অনুভূতিটি তার চরিত্রকে বিকৃত করে এবং তিনি অন্যদের উপর তার ক্ষোভ প্রকাশ করেন। ক্যাথারিনের চরিত্রটিও সমানভাবে গভীর। তিনি একজন শক্তিশালী এবং স্বাধীনচেতা মহিলা, কিন্তু তিনি তার সমাজের নিয়মের মধ্যে আবদ্ধ। তিনি তার নিজের ইচ্ছামতো জীবনযাপন করতে চান, কিন্তু তিনি বুঝতে পারেন যে তিনি এটি করতে পারবেন না। তিনি হিথক্লিপকে ভালোবাসেন, কিন্তু তিনি সমাজের চোখে তার মর্যাদা হারাতে চান না।
এই দ্বন্দ্ব তাকে ধ্বংস করে দেয়। তিনি নিজেকে হারিয়ে ফেলেন এবং শেষ পর্যন্ত তিনি মারা যান। তার মৃত্যু একটি দুর্ভাগ্যজনক কিন্তু অপরিহার্য ঘটনা, কারণ তিনি তার নিজের চরিত্রের বিরোধিতা করতে পারেননি। এডগার লিন্টন একটি নিরপেক্ষ চরিত্র হিসেবে উপস্থাপিত হন, কিন্তু তিনিও তার নিজস্ব দুর্বলতা রাখেন। তিনি হিথক্লিফের বিরোধিতা করার চেষ্টা করেন, কিন্তু তিনি তার স্ত্রী এবং মেয়ের ভালোবাসা এবং শান্তি বজায় রাখতে ব্যর্থ হন। তিনি একজন ভালো মানুষ, কিন্তু তিনি একজন শক্তিশালী নেতা নন। তিনি তার পরিবারের সুরক্ষার জন্য যথেষ্ট শক্তিশালী নন এবং তিনি হিথক্লিফের আক্রমণ থেকে তার পরিবারকে রক্ষা করতে পারেননি। ইজাবেলা লিন্টন একটি দুর্ভাগ্যজনক চরিত্র। তিনি হিথক্লিফকে মুগ্ধ হন এবং তাকে বিয়ে করেন, কিন্তু পরে তিনি বুঝতে পারেন যে তিনি একটি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। তিনি হিথক্লিফের নির্যাতনের শিকার হন এবং তিনি তার পুত্রকে নিয়ে পালিয়ে যান। তিনি একটি কোমল হৃদয় এবং দুর্বল চরিত্রের উদাহরণ, যিনি তার নিজের সুবিধার জন্য অন্যদের উপর নির্ভর করেন। তার অভিজ্ঞতাটি আমাদের দেখায় যে কিভাবে প্রেম এবং মুগ্ধতা মানুষকে প্রতারণার শিকার করতে পারে। নেলি ডিনের চরিত্রটি একটি বাস্তববাদী দৃষ্টিভঙ্গি প্রদান করে। তিনি একজন সেবিকা, কিন্তু তিনি প্রায়শই তার মালিকদের ব্যাপারে মতামত দেন এবং তার নিজস্ব জীবনের অভিজ্ঞতা দিয়ে গল্পকে প্রভাবিত করেন। তিনি হিথক্লিফকে শাসন করার চেষ্টা করেন, কিন্তু তিনি ব্যর্থ হন। তিনি একটি সাধারণ মানুষ, যিনি তার নিজস্ব অহংকার এবং পক্ষপাতিত্বের শিকার হন। তার চরিত্রটি আমাদের দেখায় যে কিভাবে একটি সাধারণ মানুষ জটিল মানবিক সম্পর্কে জড়িয়ে পড়তে পারে এবং কিভাবে তার নিজস্ব সিদ্ধান্তগুলো অন্যদের জীবনকে প্রভাবিত করে। হ্যারিটন ইয়াং একটি গুরুত্বপূর্ণ চরিত্র, কারণ তিনি হিথক্লিফের পুনর্জন্মের প্রতীক। তিনি হিথক্লিফের দ্বারা কঠোরভাবে শাসিত হন, কিন্তু তিনি শেষ পর্যন্ত হিথক্লিফের দয়া এবং শান্তি অর্জন করেন। তিনি একজন শান্ত এবং স্থিতিশীল চরিত্র, যিনি তার পিতামহের কঠোর আচরণ থেকে শিখেছেন যে প্রেম এবং শান্তি কিভাবে জীবনযাপন করতে হয়। তিনি ক্যাথারিন লিন্টনের সাথে তার সম্পর্কটি একটি নতুন শুরু নির্দেশ করে, যেখানে পূর্বের ভুলগুলো সংশোধন করা হয়। উপন্যাসের শেষের দিকে হিথক্লিফ এবং ক্যাথারিনের আত্মার মিলন একটি ভৌতিক এবং রোমান্টিক উপাদান হিসেবে উপস্থাপিত হয়। এমিলি ব্রন্টে এই ভৌতিক উপাদানটি ব্যবহার করে মানবিক সম্পর্কের গভীরতা এবং স্থায়িত্বকে তুলে ধরেন। তিনি দেখান যে প্রকৃত ভালোবাসা মৃত্যুর পরেও বজায় থাকে এবং এটি আত্মার মধ্যে একাত্ম বোধ করে। এই ভৌতিক দৃশ্যটি পাঠককে হিথক্লিফের এবং ক্যাথারিনের ভালোবাসার অমরত্ব বুঝতে সাহায্য করে। ওয়াইজিং হাউস এর ভাষা এবং শৈলীও অত্যন্ত প্রভাবশালী। এমিলি ব্রন্টে তার ভাষায় প্রাকৃতিক শক্তির এবং মানবিক আবেগের তীব্রতা ফুটিয়ে তোলেন। তার বাক্য গঠন জটিল এবং দীর্ঘ, যা পাঠককে গল্পের গভীরে যেতে বাধ্য করে। তার ব্যবহৃত শব্দভাণ্ডার প্রাচীন এবং কাব্যিক, যা উপন্যাসকে একটি মহাকাব্যিক রূপ দেয়া। এই শৈলীটি পাঠককে ওয়েদারবি হাউসের কঠোর এবং অবাধ পরিবেশের সাথে একাত্ম হতে সাহায্য করে। উপন্যাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় হল সময়ের ধারণা। গল্পটি একাধিক দশক জুড়ে বিস্তৃত, যা পাঠককে চরিত্রদের পরিবর্তন এবং প্রজন্মের পার্থক্য বুঝতে সাহায্য করে। হিথক্লিফ এবং ক্যাথারিনের শৈশব থেকে তাদের বার্ধক্য এবং মৃত্যু পর্যন্ত সময় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি দেখায় যে কিভাবে সময় মানুষের চরিত্র এবং সম্পর্ককে প্রভাবিত করে এবং কিভাবে পূর্বের ভুলগুলো পরবর্তী প্রজন্মকে প্রভাবিত করে। এমিলি ব্রন্টের জীবন এবং তার সাহিত্যের মধ্যে একটি গভীর সংযোগ রয়েছে। তিনি তার সমাজের থেকে দূরে থাকতেন এবং তিনি প্রকৃতির সাথে একাত্ম বোধ করতেন। তার এই ব্যক্তিগত অভিজ্ঞতা তার লেখায় প্রতিফলিত হয়। তিনি ওয়েদারবি হাউসের কঠোর এবং অবাধ পরিবেশকে তার নিজস্ব অনুভূতির সাথে মিলিয়েছেন এবং তিনি হিথক্লিফের চরিত্রটি তার নিজস্ব স্বাধীনচেতা এবং অবাধ আত্মার প্রতীক হিসেবে তৈরি করেছেন। উপন্যাসের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল নারীর অবস্থান। ক্যাথারিন এবং ইজাবেলা নারী চরিত্র হিসেবে উপস্থাপিত হন, যারা তাদের সমাজের নিয়মের মধ্যে আবদ্ধ। তারা তাদের নিজের ইচ্ছামতো জীবনযাপন করতে পারেন না এবং তারা পুরুষদের উপর নির্ভরশীল। এমিলি ব্রন্টে এই নারী চরিত্রগুলোর মাধ্যমে তার সমাজের নারী বিষয়ক অবস্থানের বিরোধিতা করেন। তিনি দেখান যে কিভাবে নারীরা তাদের স্বাধীনতা এবং আত্মমর্যাদা হারিয়ে ফেলেন এবং কিভাবে তারা সেই মুক্তির জন্য সংগ্রাম করে। হিথক্লিফের চরিত্রটি একটি বাইপোলার বা দ্বিমেরু ব্যক্তিত্বের উদাহরণ হতে পারেন, যার মানসিক অবস্থা অত্যন্ত অস্থির। তিনি একবার অত্যন্ত ক্রুদ্ধ এবং নিষ্ঠুর হন এবং পরে তিনি অত্যন্ত দুর্বল এবং ভুক্তভোগী হন। তার এই আচরণটি তার শৈশবের ট্রমা এবং বঞ্চিত অনুভূতির ফল। তিনি তার বাবার মৃত্যুর পরে হাস্কারলের দ্বারা অপমানিত হন এবং তিনি অনুভব করেন যে তিনি কেউ নন। এই অনুভূতিটি তার চরিত্রকে বিকৃত করে এবং তিনি অন্যদের উপর তার ক্ষোভ প্রকাশ করেন। ক্যাথারিনের চরিত্রটিও সমানভাবে গভীর। তিনি একজন শক্তিশালী এবং স্বাধীনচেতা মহিলা, কিন্তু তিনি তার সমাজের নিয়মের মধ্যে আবদ্ধ। তিনি তার নিজের ইচ্ছামতো জীবনযাপন করতে চান, কিন্তু তিনি বুঝতে পারেন যে তিনি এটি করতে পারবেন না। তিনি হিথক্লিফকে ভালোবাসেন, কিন্তু তিনি সমাজের চোখে তার মর্যাদা হারাতে চান না। এই দ্বন্দ্ব তাকে ধ্বংস করে দেয়। তিনি নিজেকে হারিয়ে ফেলেন এবং শেষ পর্যন্ত তিনি মারা যান। তার মৃত্যু একটি দুর্ভাগ্যজনক কিন্তু অপরিহার্য ঘটনা, কারণ তিনি তার নিজের চরিত্রের বিরোধিতা করতে পারেননি। এডগার লিন্টন একটি নিরপেক্ষ চরিত্র হিসেবে উপস্থাপিত হন, কিন্তু তিনিও তার নিজস্ব দুর্বলতা রাখেন। তিনি হিথক্লিফের বিরোধিতা করার চেষ্টা করেন, কিন্তু তিনি তার স্ত্রী এবং মেয়ের ভালোবাসা এবং শান্তি বজায় রাখতে ব্যর্থ হন। তিনি একজন ভালো মানুষ, কিন্তু তিনি একজন শক্তিশালী নেতা নন। তিনি তার পরিবারের সুরক্ষার জন্য যথেষ্ট শক্তিশালী নন এবং তিনি হিথক্লিফের আক্রমণ থেকে তার পরিবারকে রক্ষা করতে পারেননি। ইজাবেলা লিন্টন একটি দুর্ভাগ্যজনক চরিত্র। তিনি হিথক্লিফকে মুগ্ধ হন এবং তাকে বিয়ে করেন, কিন্তু পরে তিনি বুঝতে পারেন যে তিনি একটি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। তিনি হিথক্লিফের নির্যাতনের শিকার হন এবং তিনি তার পুত্রকে নিয়ে পালিয়ে যান।
তিনি একটি কোমল হৃদয় এবং দুর্বল চরিত্রের উদাহরণ, যিনি তার নিজের সুবিধার জন্য অন্যদের উপর নির্ভর করেন। তার অভিজ্ঞতাটি আমাদের দেখায় যে কিভাবে প্রেম এবং মুগ্ধতা মানুষকে প্রতারণার শিকার করতে পারে। নেলি ডিনের চরিত্রটি একটি বাস্তববাদী দৃষ্টিভঙ্গি প্রদান করে। তিনি একজন সেবিকা, কিন্তু তিনি প্রায়শই তার মালিকদের ব্যাপারে মতামত দেন এবং তার নিজস্ব জীবনের অভিজ্ঞতা দিয়ে গল্পকে প্রভাবিত করেন। তিনি হিথক্লিফকে শাসন করার চেষ্টা করেন, কিন্তু তিনি ব্যর্থ হন। তিনি একটি সাধারণ মানুষ, যিনি তার নিজস্ব অহংকার এবং পক্ষপাতিত্বের শিকার হন। তার চরিত্রটি আমাদের দেখায় যে কিভাবে একটি সাধারণ মানুষ জটিল মানবিক সম্পর্কে জড়িয়ে পড়তে পারে এবং কিভাবে তার নিজস্ব সিদ্ধান্তগুলো অন্যদের জীবনকে প্রভাবিত করে। হ্যারিটন ইয়াং একটি গুরুত্বপূর্ণ চরিত্র, কারণ তিনি হিথক্লিফের পুনর্জন্মের প্রতীক। তিনি হিথক্লিফের দ্বারা কঠোরভাবে শাসিত হন, কিন্তু তিনি শেষ পর্যন্ত হিথক্লিফের দয়া এবং শান্তি অর্জন করেন। তিনি একজন শান্ত এবং স্থিতিশীল চরিত্র, যিনি তার পিতামহের কঠোর আচরণ থেকে শিখেছেন যে প্রেম এবং শান্তি কিভাবে জীবনযাপন করতে হয়। তিনি ক্যাথারিন লিন্টনের সাথে তার সম্পর্কটি একটি নতুন শুরু নির্দেশ করে, যেখানে পূর্বের ভুলগুলো সংশোধন করা হয়। উপন্যাসের শেষের দিকে হিথক্লিফ এবং ক্যাথারিনের আত্মার মিলন একটি ভৌতিক এবং রোমান্টিক উপাদান হিসেবে উপস্থাপিত হয়। এমিলি ব্রন্টে এই ভৌতিক উপাদানটি ব্যবহার করে মানবিক সম্পর্কের গভীরতা এবং স্থায়িত্বকে তুলে ধরেন। তিনি দেখান যে প্রকৃত ভালোবাসা মৃত্যুর পরেও বজায় থাকে এবং এটি আত্মার মধ্যে একাত্ম বোধ করে। এই ভৌতিক দৃশ্যটি পাঠককে হিথক্লিফের এবং ক্যাথারিনের ভালোবাসার অমরত্ব বুঝতে সাহায্য করে। ওয়াইজিং হাউস এর ভাষা এবং শৈলীও অত্যন্ত প্রভাবশালী। এমিলি ব্রন্টে তার ভাষায় প্রাকৃতিক শক্তির এবং মানবিক আবেগের তীব্রতা ফুটিয়ে তোলেন। তার বাক্য গঠন জটিল এবং দীর্ঘ, যা পাঠককে গল্পের গভীরে যেতে বাধ্য করে। তার ব্যবহৃত শব্দভাণ্ডার প্রাচীন এবং কাব্যিক, যা উপন্যাসকে একটি মহাকাব্যিক রূপ দেয়া। এই শৈলীটি পাঠককে ওয়েদারবি হাউসের কঠোর এবং অবাধ পরিবেশের সাথে একাত্ম হতে সাহায্য করে। উপন্যাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় হল সময়ের ধারণা। গল্পটি একাধিক দশক জুড়ে বিস্তৃত, যা পাঠককে চরিত্রদের পরিবর্তন এবং প্রজন্মের পার্থক্য বুঝতে সাহায্য করে। হিথক্লিফ এবং ক্যাথারিনের শৈশব থেকে তাদের বার্ধক্য এবং মৃত্যু পর্যন্ত সময় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি দেখায় যে কিভাবে সময় মানুষের চরিত্র এবং সম্পর্ককে প্রভাবিত করে এবং কিভাবে পূর্বের ভুলগুলো পরবর্তী প্রজন্মকে প্রভাবিত করে। এমিলি ব্রন্টের জীবন এবং তার সাহিত্যের মধ্যে একটি গভীর সংযোগ রয়েছে। তিনি তার সমাজের থেকে দূরে থাকতেন এবং তিনি প্রকৃতির সাথে একাত্ম বোধ করতেন। তার এই ব্যক্তিগত অভিজ্ঞতা তার লেখায় প্রতিফলিত হয়। তিনি ওয়েদারবি হাউসের কঠোর এবং অবাধ পরিবেশকে তার নিজস্ব অনুভূতির সাথে মিলিয়েছেন এবং তিনি হিথক্লিফের চরিত্রটি তার নিজস্ব স্বাধীনচেতা এবং অবাধ আত্মার প্রতীক হিসেবে তৈরি করেছেন। উপন্যাসের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল নারীর অবস্থান। ক্যাথারিন এবং ইজাবেলা নারী চরিত্র হিসেবে উপস্থাপিত হন, যারা তাদের সমাজের নিয়মের মধ্যে আবদ্ধ। তারা তাদের নিজের ইচ্ছামতো জীবনযাপন করতে পারেন না এবং তারা পুরুষদের উপর নির্ভরশীল। এমিলি ব্রন্টে এই নারী চরিত্রগুলোর মাধ্যমে তার সমাজের নারী বিষয়ক অবস্থানের বিরোধিতা করেন। তিনি দেখান যে কিভাবে নারীরা তাদের স্বাধীনতা এবং আত্মমর্যাদা হারিয়ে ফেলেন এবং কিভাবে তারা সেই মুক্তির জন্য সংগ্রাম করে। হিথক্লিফের চরিত্রটি একটি বাইপোলার বা দ্বিমেরু ব্যক্তিত্বের উদাহরণ হতে পারেন, যার মানসিক অবস্থা অত্যন্ত অস্থির। তিনি একবার অত্যন্ত ক্রুদ্ধ এবং নিষ্ঠুর হন এবং পরে তিনি অত্যন্ত দুর্বল এবং ভুক্তভোগী হন। তার এই আচরণটি তার শৈশবের ট্রমা এবং বঞ্চিত অনুভূতির ফল। তিনি তার বাবার মৃত্যুর পরে হাস্কারলের দ্বারা অপমানিত হন এবং তিনি অনুভব করেন যে তিনি কেউ নন। এই অনুভূতিটি তার চরিত্রকে বিকৃত করে এবং তিনি অন্যদের উপর তার ক্ষোভ প্রকাশ করেন। ক্যাথারিনের চরিত্রটিও সমানভাবে গভীর। তিনি একজন শক্তিশালী এবং স্বাধীনচেতা মহিলা, কিন্তু তিনি তার সমাজের নিয়মের মধ্যে আবদ্ধ। তিনি তার নিজের ইচ্ছামতো জীবনযাপন করতে চান, কিন্তু তিনি বুঝতে পারেন যে তিনি এটি করতে পারবেন না। তিনি হিথক্লিফকে ভালোবাসেন, কিন্তু তিনি সমাজের চোখে তার মর্যাদা হারাতে চান না। এই দ্বন্দ্ব তাকে ধ্বংস করে দেয়। তিনি নিজেকে হারিয়ে ফেলেন এবং শেষ পর্যন্ত তিনি মারা যান। তার মৃত্যু একটি দুর্ভাগ্যজনক কিন্তু অপরিহার্য ঘটনা, কারণ তিনি তার নিজের চরিত্রের বিরোধিতা করতে পারেননি। এডগার লিন্টন একটি নিরপেক্ষ চরিত্র হিসেবে উপস্থাপিত হন, কিন্তু তিনিও তার নিজস্ব দুর্বলতা রাখেন। তিনি হিথক্লিফের বিরোধিতা করার চেষ্টা করেন, কিন্তু তিনি তার স্ত্রী এবং মেয়ের ভালোবাসা এবং শান্তি বজায় রাখতে ব্যর্থ হন। তিনি একজন ভালো মানুষ, কিন্তু তিনি একজন শক্তিশালী নেতা নন। তিনি তার পরিবারের সুরক্ষার জন্য যথেষ্ট শক্তিশালী নন এবং তিনি হিথক্লিফের আক্রমণ থেকে তার পরিবারকে রক্ষা করতে পারেননি। ইজাবেলা লিন্টন একটি দুর্ভাগ্যজনক চরিত্র। তিনি হিথক্লিফকে মুগ্ধ হন এবং তাকে বিয়ে করেন, কিন্তু পরে তিনি বুঝতে পারেন যে তিনি একটি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। তিনি হিথক্লিফের নির্যাতনের শিকার হন এবং তিনি তার পুত্রকে নিয়ে পালিয়ে যান। তিনি একটি কোমল হৃদয় এবং দুর্বল চরিত্রের উদাহরণ, যিনি তার নিজের সুবিধার জন্য অন্যদের উপর নির্ভর করেন। তার অভিজ্ঞতাটি আমাদের দেখায় যে কিভাবে প্রেম এবং মুগ্ধতা মানুষকে প্রতারণার শিকার করতে পারে। নেলি ডিনের চরিত্রটি একটি বাস্তববাদী দৃষ্টিভঙ্গি প্রদান করে। তিনি একজন সেবিকা, কিন্তু তিনি প্রায়শই তার মালিকদের ব্যাপারে মতামত দেন এবং তার নিজস্ব জীবনের অভিজ্ঞতা দিয়ে গল্পকে প্রভাবিত করেন। তিনি হিথক্লিফকে শাসন করার চেষ্টা করেন, কিন্তু তিনি ব্যর্থ হন। তিনি একটি সাধারণ মানুষ, যিনি তার নিজস্ব অহংকার এবং পক্ষপাতিত্বের শিকার হন। তার চরিত্রটি আমাদের দেখায় যে কিভাবে একটি সাধারণ মানুষ জটিল মানবিক সম্পর্কে জড়িয়ে পড়তে পারে এবং কিভাবে তার নিজস্ব সিদ্ধান্তগুলো অন্যদের জীবনকে প্রভাবিত করে। হ্যারিটন ইয়াং একটি গুরুত্বপূর্ণ চরিত্র, কারণ তিনি হিথক্লিফের পুনর্জন্মের প্রতীক।
তিনি হিথক্লিপের দ্বারা কঠোরভাবে শাসিত হন, কিন্তু তিনি শেষ পর্যন্ত হিথক্লিপের দয়া এবং শান্তি অর্জন করেন। তিনি একজন শান্ত এবং স্থিতিশীল চরিত্র, যিনি তার পিতামহের কঠোর আচরণ থেকে শিখেছেন যে প্রেম এবং শান্তি কিভাবে জীবনযাপন করতে হয়। তিনি ক্যাথারিন লিন্টনের সাথে তার সম্পর্কটি একটি নতুন শুরু নির্দেশ করে, যেখানে পূর্বের ভুলগুলো সংশোধন করা হয়। উপন্যাসের শেষের দিকে হিথক্লিপ এবং ক্যাথারিনের আত্মার মিলন একটি ভৌতিক এবং রোমান্টিক উপাদান হিসেবে উপস্থাপিত হয়। এমিলি ব্রন্টে এই ভৌতিক উপাদানটি ব্যবহার করে মানবিক সম্পর্কের গভীরতা এবং স্থায়িত্বকে তুলে ধরেন। তিনি দেখান যে প্রকৃত ভালোবাসা মৃত্যুর পরেও বজায় থাকে এবং এটি আত্মার মধ্যে একাত্ম বোধ করে। এই ভৌতিক দৃশ্যটি পাঠককে হিথক্লিপের এবং ক্যাথারিনের ভালোবাসার অমরত্ব বুঝতে সাহায্য করে। ওয়াইজিং হাউস এর ভাষা এবং শৈলীও অত্যন্ত প্রভাবশালী। এমিলি ব্রন্টে তার ভাষায় প্রাকৃতিক শক্তির এবং মানবিক আবেগের তীব্রতা ফুটিয়ে তোলেন। তার বাক্য গঠন জটিল এবং দীর্ঘ, যা পাঠককে গল্পের গভীরে যেতে বাধ্য করে। তার ব্যবহৃত শব্দভাণ্ডার প্রাচীন এবং কাব্যিক, যা উপন্যাসকে একটি মহাকাব্যিক রূপ দেয়া। এই শৈলীটি পাঠককে ওয়েদারবি হাউসের কঠোর এবং অবাধ পরিবেশের সাথে একাত্ম হতে সাহায্য করে। উপন্যাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় হল সময়ের ধারণা। গল্পটি একাধিক দশক জুড়ে বিস্তৃত, যা পাঠককে চরিত্রদের পরিবর্তন এবং প্রজন্মের পার্থক্য বুঝতে সাহায্য করে। হিথক্লিপ এবং ক্যাথারিনের শৈশব থেকে তাদের বার্ধক্য এবং মৃত্যু পর্যন্ত সময় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি দেখায় যে কিভাবে সময় মানুষের চরিত্র এবং সম্পর্ককে প্রভাবিত করে এবং কিভাবে পূর্বের ভুলগুলো পরবর্তী প্রজন্মকে প্রভাবিত করে। এমিলি ব্রন্টের জীবন এবং তার সাহিত্যের মধ্যে একটি গভীর সংযোগ রয়েছে। তিনি তার সমাজের থেকে দূরে থাকতেন এবং তিনি প্রকৃতির সাথে একাত্ম বোধ করতেন। তার এই ব্যক্তিগত অভিজ্ঞতা তার লেখায় প্রতিফলিত হয়। তিনি ওয়েদারবি হাউসের কঠোর এবং অবাধ পরিবেশকে তার নিজস্ব অনুভূতির সাথে মিলিয়েছেন এবং তিনি হিথক্লিপের চরিত্রটি তার নিজস্ব স্বাধীনচেতা এবং অবাধ আত্মার প্রতীক হিসেবে তৈরি করেছেন। উপন্যাসের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল নারীর অবস্থান। ক্যাথারিন এবং ইজাবেলা নারী চরিত্র হিসেবে উপস্থাপিত হন, যারা তাদের সমাজের নিয়মের মধ্যে আবদ্ধ। তারা তাদের নিজের ইচ্ছামতো জীবনযাপন করতে পারেন না এবং তারা পুরুষদের উপর নির্ভরশীল। এমিলি ব্রন্টে এই নারী চরিত্রগুলোর মাধ্যমে তার সমাজের নারী বিষয়ক অবস্থানের বিরোধিতা করেন। তিনি দেখান যে কিভাবে নারীরা তাদের স্বাধীনতা এবং আত্মমর্যাদা হারিয়ে ফেলেন এবং কিভাবে তারা সেই মুক্তির জন্য সংগ্রাম করে। হিথক্লিপের চরিত্রটি একটি বাইপোলার বা দ্বিমেরু ব্যক্তিত্বের উদাহরণ হতে পারেন, যার মানসিক অবস্থা অত্যন্ত অস্থির। তিনি একবার অত্যন্ত ক্রুদ্ধ এবং নিষ্ঠুর হন এবং পরে তিনি অত্যন্ত দুর্বল এবং ভুক্তভোগী হন। তার এই আচরণটি তার শৈশবের ট্রমা এবং বঞ্চিত অনুভূতির ফল। তিনি তার বাবার মৃত্যুর পরে হাস্কারলের দ্বারা অপমানিত হন এবং তিনি অনুভব করেন যে তিনি কেউ নন। এই অনুভূতিটি তার চরিত্রকে বিকৃত করে এবং তিনি অন্যদের উপর তার ক্ষোভ প্রকাশ করেন। ক্যাথারিনের চরিত্রটিও সমানভাবে গভীর। তিনি একজন শক্তিশালী এবং স্বাধীনচেতা মহিলা, কিন্তু তিনি তার সমাজের নিয়মের মধ্যে আবদ্ধ। তিনি তার নিজের ইচ্ছামতো জীবনযাপন করতে চান, কিন্তু তিনি বুঝতে পারেন যে তিনি এটি করতে পারবেন না। তিনি হিথক্লিপকে ভালোবাসেন, কিন্তু তিনি সমাজের চোখে তার মর্যাদা হারাতে চান না। এই দ্বন্দ্ব তাকে ধ্বংস করে দেয়। তিনি নিজেকে হারিয়ে ফেলেন এবং শেষ পর্যন্ত তিনি মারা যান। তার মৃত্যু একটি দুর্ভাগ্যজনক কিন্তু অপরিহার্য ঘটনা, কারণ তিনি তার নিজের চরিত্রের বিরোধিতা করতে পারেননি। এডগার লিন্টন একটি নিরপেক্ষ চরিত্র হিসেবে উপস্থাপিত হন, কিন্তু তিনিও তার নিজস্ব দুর্বলতা রাখেন। তিনি হিথক্লিপের বিরোধিতা করার চেষ্টা করেন, কিন্তু তিনি তার স্ত্রী এবং মেয়ের ভালোবাসা এবং শান্তি বজায় রাখতে ব্যর্থ হন। তিনি একজন ভালো মানুষ, কিন্তু তিনি একজন শক্তিশালী নেতা নন। তিনি তার পরিবারের সুরক্ষার জন্য যথেষ্ট শক্তিশালী নন এবং তিনি হিথক্লিপের আক্রমণ থেকে তার পরিবারকে রক্ষা করতে পারেননি। ইজাবেলা লিন্টন একটি দুর্ভাগ্যজনক চরিত্র। তিনি হিথক্লিপকে মুগ্ধ হন এবং তাকে বিয়ে করেন, কিন্তু পরে তিনি বুঝতে পারেন যে তিনি একটি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। তিনি হিথক্লিপের নির্যাতনের শিকার হন এবং তিনি তার পুত্রকে নিয়ে পালিয়ে যান। তিনি একটি কোমল হৃদয় এবং দুর্বল চরিত্রের উদাহরণ, যিনি তার নিজের সুবিধার জন্য অন্যদের উপর নির্ভর করেন। তার অভিজ্ঞতাটি আমাদের দেখায় যে কিভাবে প্রেম এবং মুগ্ধতা মানুষকে প্রতারণার শিকার করতে পারে। নেলি ডিনের চরিত্রটি একটি বাস্তববাদী দৃষ্টিভঙ্গি প্রদান করে। তিনি একজন সেবিকা, কিন্তু তিনি প্রায়শই তার মালিকদের ব্যাপারে মতামত দেন এবং তার নিজস্ব জীবনের অভিজ্ঞতা দিয়ে গল্পকে প্রভাবিত করেন। তিনি হিথক্লিপকে শাসন করার চেষ্টা করেন, কিন্তু তিনি ব্যর্থ হন। তিনি একটি সাধারণ মানুষ, যিনি তার নিজস্ব অহংকার এবং পক্ষপাতিত্বের শিকার হন। তার চরিত্রটি আমাদের দেখায় যে কিভাবে একটি সাধারণ মানুষ জটিল মানবিক সম্পর্কে জড়িয়ে পড়তে পারে এবং কিভাবে তার নিজস্ব সিদ্ধান্তগুলো অন্যদের জীবনকে প্রভাবিত করে। হ্যারিটন ইয়াং একটি গুরুত্বপূর্ণ চরিত্র, কারণ তিনি হিথক্লিপের পুনর্জন্মের প্রতীক। তিনি হিথক্লিপের দ্বারা কঠোরভাবে শাসিত হন, কিন্তু তিনি শেষ পর্যন্ত হিথক্লিপের দয়া এবং শান্তি অর্জন করেন। তিনি একজন শান্ত এবং স্থিতিশীল চরিত্র, যিনি তার পিতামহের কঠোর আচরণ থেকে শিখেছেন যে প্রেম এবং শান্তি কিভাবে জীবনযাপন করতে হয়। তিনি ক্যাথারিন লিন্টনের সাথে তার সম্পর্কটি একটি নতুন শুরু নির্দেশ করে, যেখানে পূর্বের ভুলগুলো সংশোধন করা হয়। উপন্যাসের শেষের দিকে হিথক্লিপ এবং ক্যাথারিনের আত্মার মিলন একটি ভৌতিক এবং রোমান্টিক উপাদান হিসেবে উপস্থাপিত হয়। এমিলি ব্রন্টে এই ভৌতিক উপাদানটি ব্যবহার করে মানবিক সম্পর্কের গভীরতা এবং স্থায়িত্বকে তুলে ধরেন। তিনি দেখান যে প্রকৃত ভালোবাসা মৃত্যুর পরেও বজায় থাকে এবং এটি আত্মার মধ্যে একাত্ম বোধ করে। এই ভৌতিক দৃশ্যটি পাঠককে হিথক্লিপের এবং ক্যাথারিনের ভালোবাসার অমরত্ব বুঝতে সাহায্য করে। ওয়াইজিং হাউস এর ভাষা এবং শৈলীও অত্যন্ত প্রভাবশালী।
এমিলি ব্রন্টে তার ভাষায় প্রাকৃতিক শক্তির এবং মানবিক আবেগের তীব্রতা ফুটিয়ে তোলেন। তার বাক্য গঠন জটিল এবং দীর্ঘ, যা পাঠককে গল্পের গভীরে যেতে বাধ্য করে। তার ব্যবহৃত শব্দভাণ্ডার প্রাচীন এবং কাব্যিক, যা উপন্যাসকে একটি মহাকাব্যিক রূপ দেয়া। এই শৈলীটি পাঠককে ওয়েদারবি হাউসের কঠোর এবং অবাধ পরিবেশের সাথে একাত্ম হতে সাহায্য করে। উপন্যাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় হল সময়ের ধারণা। গল্পটি একাধিক দশক জুড়ে বিস্তৃত, যা পাঠককে চরিত্রদের পরিবর্তন এবং প্রজন্মের পার্থক্য বুঝতে সাহায্য করে। হিথক্লিফ এবং ক্যাথারিনের শৈশব থেকে তাদের বার্ধক্য এবং মৃত্যু পর্যন্ত সময় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি দেখায় যে কিভাবে সময় মানুষের চরিত্র এবং সম্পর্ককে প্রভাবিত করে এবং কিভাবে পূর্বের ভুলগুলো পরবর্তী প্রজন্মকে প্রভাবিত করে। এমিলি ব্রন্টের জীবন এবং তার সাহিত্যের মধ্যে একটি গভীর সংযোগ রয়েছে। তিনি তার সমাজের থেকে দূরে থাকতেন এবং তিনি প্রকৃতির সাথে একাত্ম বোধ করতেন। তার এই ব্যক্তিগত অভিজ্ঞতা তার লেখায় প্রতিফলিত হয়। তিনি ওয়েদারবি হাউসের কঠোর এবং অবাধ পরিবেশকে তার নিজস্ব অনুভূতির সাথে মিলিয়েছেন এবং তিনি হিথক্লিফের চরিত্রটি তার নিজস্ব স্বাধীনচেতা এবং অবাধ আত্মার প্রতীক হিসেবে তৈরি করেছেন। উপন্যাসের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল নারীর অবস্থান। ক্যাথারিন এবং ইজাবেলা নারী চরিত্র হিসেবে উপস্থাপিত হন, যারা তাদের সমাজের নিয়মের মধ্যে আবদ্ধ। তারা তাদের নিজের ইচ্ছামতো জীবনযাপন করতে পারেন না এবং তারা পুরুষদের উপর নির্ভরশীল। এমিলি ব্রন্টে এই নারী চরিত্রগুলোর মাধ্যমে তার সমাজের নারী বিষয়ক অবস্থানের বিরোধিতা করেন। তিনি দেখান যে কিভাবে নারীরা তাদের স্বাধীনতা এবং আত্মমর্যাদা হারিয়ে ফেলেন এবং কিভাবে তারা সেই মুক্তির জন্য সংগ্রাম করে। হিথক্লিফের চরিত্রটি একটি বাইপোলার বা দ্বিমেরু ব্যক্তিত্বের উদাহরণ হতে পারেন, যার মানসিক অবস্থা অত্যন্ত অস্থির। তিনি একবার অত্যন্ত ক্রুদ্ধ এবং নিষ্ঠুর হন এবং পরে তিনি অত্যন্ত দুর্বল এবং ভুক্তভোগী হন। তার এই আচরণটি তার শৈশবের ট্রমা এবং বঞ্চিত অনুভূতির ফল। তিনি তার বাবার মৃত্যুর পরে হাস্কারলের দ্বারা অপমানিত হন এবং তিনি অনুভব করেন যে তিনি কেউ নন। এই অনুভূতিটি তার চরিত্রকে বিকৃত করে এবং তিনি অন্যদের উপর তার ক্ষোভ প্রকাশ করেন। ক্যাথারিনের চরিত্রটিও সমানভাবে গভীর। তিনি একজন শক্তিশালী এবং স্বাধীনচেতা মহিলা, কিন্তু তিনি তার সমাজের নিয়মের মধ্যে আবদ্ধ। তিনি তার নিজের ইচ্ছামতো জীবনযাপন করতে চান, কিন্তু তিনি বুঝতে পারেন যে তিনি এটি করতে পারবেন না। তিনি হিথক্লিফকে ভালোবাসেন, কিন্তু তিনি সমাজের চোখে তার মর্যাদা হারাতে চান না। এই দ্বন্দ্ব তাকে ধ্বংস করে দেয়। তিনি নিজেকে হারিয়ে ফেলেন এবং শেষ পর্যন্ত তিনি মারা যান। তার মৃত্যু একটি দুর্ভাগ্যজনক কিন্তু অপরিহার্য ঘটনা, কারণ তিনি তার নিজের চরিত্রের বিরোধিতা করতে পারেননি। এডগার লিন্টন একটি নিরপেক্ষ চরিত্র হিসেবে উপস্থাপিত হন, কিন্তু তিনিও তার নিজস্ব দুর্বলতা রাখেন। তিনি হিথক্লিফের বিরোধিতা করার চেষ্টা করেন, কিন্তু তিনি তার স্ত্রী এবং মেয়ের ভালোবাসা এবং শান্তি বজায় রাখতে ব্যর্থ হন। তিনি একজন ভালো মানুষ, কিন্তু তিনি একজন শক্তিশালী নেতা নন। তিনি তার পরিবারের সুরক্ষার জন্য যথেষ্ট শক্তিশালী নন এবং তিনি হিথক্লিফের আক্রমণ থেকে তার পরিবারকে রক্ষা করতে পারেননি। ইজাবেলা লিন্টন একটি দুর্ভাগ্যজনক চরিত্র। তিনি হিথক্লিফকে মুগ্ধ হন এবং তাকে বিয়ে করেন, কিন্তু পরে তিনি বুঝতে পারেন যে তিনি একটি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। তিনি হিথক্লিফের নির্যাতনের শিকার হন এবং তিনি তার পুত্রকে নিয়ে পালিয়ে যান। তিনি একটি কোমল হৃদয় এবং দুর্বল চরিত্রের উদাহরণ, যিনি তার নিজের সুবিধার জন্য অন্যদের উপর নির্ভর করেন। তার অভিজ্ঞতাটি আমাদের দেখায় যে কিভাবে প্রেম এবং মুগ্ধতা মানুষকে প্রতারণার শিকার করতে পারে। নেলি ডিনের চরিত্রটি একটি বাস্তববাদী দৃষ্টিভঙ্গি প্রদান করে। তিনি একজন সেবিকা, কিন্তু তিনি প্রায়শই তার মালিকদের ব্যাপারে মতামত দেন এবং তার নিজস্ব জীবনের অভিজ্ঞতা দিয়ে গল্পকে প্রভাবিত করেন। তিনি হিথক্লিফকে শাসন করার চেষ্টা করেন, কিন্তু তিনি ব্যর্থ হন। তিনি একটি সাধারণ মানুষ, যিনি তার নিজস্ব অহংকার এবং পক্ষপাতিত্বের শিকার হন। তার চরিত্রটি আমাদের দেখায় যে কিভাবে একটি সাধারণ মানুষ জটিল মানবিক সম্পর্কে জড়িয়ে পড়তে পারে এবং কিভাবে তার নিজস্ব সিদ্ধান্তগুলো অন্যদের জীবনকে প্রভাবিত করে। হ্যারিটন ইয়াং একটি গুরুত্বপূর্ণ চরিত্র, কারণ তিনি হিথক্লিফের পুনর্জন্মের প্রতীক। তিনি হিথক্লিফের দ্বারা কঠোরভাবে শাসিত হন, কিন্তু তিনি শেষ পর্যন্ত হিথক্লিফের দয়া এবং শান্তি অর্জন করেন। তিনি একজন শান্ত এবং স্থিতিশীল চরিত্র, যিনি তার পিতামহের কঠোর আচরণ থেকে শিখেছেন যে প্রেম এবং শান্তি কিভাবে জীবনযাপন করতে হয়। তিনি ক্যাথারিন লিন্টনের সাথে তার সম্পর্কটি একটি নতুন শুরু নির্দেশ করে, যেখানে পূর্বের ভুলগুলো সংশোধন করা হয়। উপন্যাসের শেষের দিকে হিথক্লিফ এবং ক্যাথারিনের আত্মার মিলন একটি ভৌতিক এবং রোমান্টিক উপাদান হিসেবে উপস্থাপিত হয়। এমিলি ব্রন্টে এই ভৌতিক উপাদানটি ব্যবহার করে মানবিক সম্পর্কের গভীরতা এবং স্থায়িত্বকে তুলে ধরেন। তিনি দেখান যে প্রকৃত ভালোবাসা মৃত্যুর পরেও বজায় থাকে এবং এটি আত্মার মধ্যে একাত্ম বোধ করে। এই ভৌতিক দৃশ্যটি পাঠককে হিথক্লিফের এবং ক্যাথারিনের ভালোবাসার অমরত্ব বুঝতে সাহায্য করে। ওয়াইজিং হাউস এর ভাষা এবং শৈলীও অত্যন্ত প্রভাবশালী। এমিলি ব্রন্টে তার ভাষা, প্রাকৃতিক শক্তির এবং মানবিক আবেগের তীব্রতা ফুটিয়ে তোলেন। তার বাক্য গঠন জটিল এবং দীর্ঘ, যা পাঠককে গল্পের গভীরে যেতে বাধ্য করে। তার ব্যবহৃত শব্দভাণ্ডার প্রাচীন এবং কাব্যিক, যা উপন্যাসকে একটি মহাকাব্যিক রূপ দেয়া। এই শৈলীটি পাঠককে ওয়েদারবি হাউসের কঠোর এবং অবাধ পরিবেশের সাথে একাত্ম হতে সাহায্য করে। উপন্যাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় হল সময়ের ধারণা। গল্পটি একাধিক দশক জুড়ে বিস্তৃত, যা পাঠককে চরিত্রদের পরিবর্তন এবং প্রজন্মের পার্থক্য বুঝতে সাহায্য করে। হিথক্লিফ এবং ক্যাথারিনের শৈশব থেকে তাদের বার্ধক্য এবং মৃত্যু পর্যন্ত সময় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি দেখায় যে কিভাবে সময় মানুষের চরিত্র এবং সম্পর্ককে প্রভাবিত করে এবং কিভাবে পূর্বের ভুলগুলো পরবর্তী প্রজন্মকে প্রভাবিত করে। এমিলি ব্রন্টের জীবন এবং তার সাহিত্যের মধ্যে একটি গভীর সংযোগ রয়েছে।
তিনি তার সমাজের থেকে দূরে থাকতেন এবং তিনি প্রকৃতির সাথে একাত্ম বোধ করতেন। তার এই ব্যক্তিগত অভিজ্ঞতা তার লেখায় প্রতিফলিত হয়। তিনি ওয়েদারবি হাউসের কঠোর এবং অবাধ পরিবেশকে তার নিজস্ব অনুভূতির সাথে মিলিয়েছেন এবং তিনি হিথক্লিফের চরিত্রটি তার নিজস্ব স্বাধীনচেতা এবং অবাধ আত্মার প্রতীক হিসেবে তৈরি করেছেন। উপন্যাসের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল নারীর অবস্থান। ক্যাথারিন এবং ইজাবেলা নারী চরিত্র হিসেবে উপস্থাপিত হন, যারা তাদের সমাজের নিয়মের মধ্যে আবদ্ধ। তারা তাদের নিজের ইচ্ছামতো জীবনযাপন করতে পারেন না এবং তারা পুরুষদের উপর নির্ভরশীল। এমিলি ব্রন্টে এই নারী চরিত্রগুলোর মাধ্যমে তার সমাজের নারী বিষয়ক অবস্থানের বিরোধিতা করেন। তিনি দেখান যে কিভাবে নারীরা তাদের স্বাধীনতা এবং আত্মমর্যাদা হারিয়ে ফেলেন এবং কিভাবে তারা সেই মুক্তির জন্য সংগ্রাম করে। হিথক্লিফের চরিত্রটি একটি বাইপোলার বা দ্বিমেরু ব্যক্তিত্বের উদাহরণ হতে পারেন, যার মানসিক অবস্থা অত্যন্ত অস্থির। তিনি একবার অত্যন্ত ক্রুদ্ধ এবং নিষ্ঠুর হন এবং পরে তিনি অত্যন্ত দুর্বল এবং ভুক্তভোগী হন। তার এই আচরণটি তার শৈশবের ট্রমা এবং বঞ্চিত অনুভূতির ফল। তিনি তার বাবার মৃত্যুর পরে হাস্কারলের দ্বারা অপমানিত হন এবং তিনি অনুভব করেন যে তিনি কেউ নন। এই অনুভূতিটি তার চরিত্রকে বিকৃত করে এবং তিনি অন্যদের উপর তার ক্ষোভ প্রকাশ করেন। ক্যাথারিনের চরিত্রটিও সমানভাবে গভীর। তিনি একজন শক্তিশালী এবং স্বাধীনচেতা মহিলা, কিন্তু তিনি তার সমাজের নিয়মের মধ্যে আবদ্ধ। তিনি তার নিজের ইচ্ছামতো জীবনযাপন করতে চান, কিন্তু তিনি বুঝতে পারেন যে তিনি এটি করতে পারবেন না। তিনি হিথক্লিফকে ভালোবাসেন, কিন্তু তিনি সমাজের চোখে তার মর্যাদা হারাতে চান না। এই দ্বন্দ্ব তাকে ধ্বংস করে দেয়। তিনি নিজেকে হারিয়ে ফেলেন এবং শেষ পর্যন্ত তিনি মারা যান। তার মৃত্যু একটি দুর্ভাগ্যজনক কিন্তু অপরিহার্য ঘটনা, কারণ তিনি তার নিজের চরিত্রের বিরোধিতা করতে পারেননি। এডগার লিন্টন একটি নিরপেক্ষ চরিত্র হিসেবে উপস্থাপিত হন, কিন্তু তিনিও তার নিজস্ব দুর্বলতা রাখেন। তিনি হিথক্লিফের বিরোধিতা করার চেষ্টা করেন, কিন্তু তিনি তার স্ত্রী এবং মেয়ের ভালোবাসা এবং শান্তি বজায় রাখতে ব্যর্থ হন। তিনি একজন ভালো মানুষ, কিন্তু তিনি একজন শক্তিশালী নেতা নন। তিনি তার পরিবারের সুরক্ষার জন্য যথেষ্ট শক্তিশালী নন এবং তিনি হিথক্লিফের